আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের বিগত বছরের একটি প্রশ্ন, যেটি এসেছিল ঢাকা বোর্ড 2025 সালে। চলো আমরা এই চমৎকার প্রশ্নটি সমাধান করে ফেলি। এখানে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে? কেন? কারণ ক নাম্বার প্রশ্নের দিকে যদি তুমি খেয়াল করো, এখানে বলা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব এর সমষ্টি নির্ণয় করো। তুমি দেখো এই সবগুলো সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা দেখো 1 থেকে শুরু হয়, এরপরে চলতে থাকে 2 3 4 5 6 এভাবে চলতেই থাকে স্বাভাবিক সংখ্যা। সো এখানে 10টা স্বাভাবিক সংখ্যা আছে 1 থেকে 10 পর্যন্ত, এবং প্রত্যেকের উপর কিউব মানে প্রত্যেকে ঘন করা হয়েছে। সো আবার সবগুলোকে যোগ করা হয়েছে, তার মানে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি করা হয়েছে এখানে। তো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কিন্তু আমরা জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে কিন্তু এই সবগুলোর যোগফল আমরা পেয়ে যাব। তো সেই সূত্রটা কি দেখো, খুবই সহজ। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 10টা সংখ্যা আছে, যেহেতু 1 থেকে শুরু হয়েছে 10-এ গিয়ে শেষ হলো, তাহলে 10টা সংখ্যা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের পদের সংখ্যা হচ্ছে 10টি, যেটা n এর মান হচ্ছে 10। এই n আমাদের সূত্রতে কাজে লাগবে, ঘনের সমষ্টি সূত্র। সেই ঘনের সমষ্টি সূত্রটা কি দেখো, প্রথম n সংখ্যক। সূত্রটা কিন্তু প্রথম n সংখ্যক। দেখো এখন যদি 2 থেকে শুরু হইতো, তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করলে হবে না। কেন? কারণ সূত্রটা হচ্ছে 1 থেকে শুরু হবে, যেই স্বাভাবিক সংখ্যাগুলো, যেই সিরিজটা, সেটার ক্ষেত্রে হবে শুধুমাত্র। তাই এখানে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বলতে, মানে আমাদের প্রথম n সংখ্যক 1 থেকে শুরু হতে হবে। তা আমাদের ধারাটা 1 থেকেই শুরু হয়েছে। তো সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই যে দেখো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। সো এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। এসএন দিয়ে বোঝাচ্ছে যে সমষ্টি, ঠিক আছে, সামেশন। এবার n এর মান কত দিব? ওই যে তোমার এখানে কয়টা মান আছে আমরা দেখতে পাচ্ছি, আমার এখানে 10টা মান আছে, তাই n এর মান আমরা এখানে 10 বসাই দিলাম। সো এই n এর মান 10, এরপর n প্লাস 1 মানে হচ্ছে 10 প্লাস 1, আর নিচে হচ্ছে 2, এরপর একসাথে হোল স্কয়ার। এবার আমরা যদি ক্যালকুলেট করি, 10 এর জায়গায় 10 থাকবে, 10 আর 1 যোগ করলে কত হবে? 11, নিচে হচ্ছে 2। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে দেখো এই 2 10 এর কাছে কয়বার যাবে? 5 দুগুণে 10, তার মানে উপরে থাকবে 5 গুণ 11 আর একটা হোল স্কয়ার। এই যে 5 গুণ 11 হোল স্কয়ার, 5 11 55, 55 এর উপর যদি স্কয়ার দেই তাহলে হবে 3025। তার মানে এই যে ঘনের যে সিরিজটা আছে, এই সবগুলা ঘন করে যোগ করলে যোগফলটা হবে 3025। আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নটা সহজ, যা সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এই হচ্ছে কথা। এখন আমরা খ নাম্বারটা আলোচনা করব। সো খ নাম্বারটা যদি আমরা আলোচনা করতে যাই, খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলা আছে দেখতে হবে। এখানে বলছে যে দেখাও যে n ইকুয়াল টু এত, তার মানে আমাকে এখানে n এর মানটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা n এর মানটা নির্ণয় করব, n সমান এত প্রমাণ করব। কিন্তু এখানে আমাদের n কি দেওয়া আছে এটা আগে দেখতে হবে। তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে n ইকুয়াল টু রুট ওভার 2n বাই y মাইনাস 1। এটাকে ব্যবহার করে, এই n এর মানে এটা, এই যে এই nটা হচ্ছে এটাকে ব্যবহার করে আমাদের ডান পক্ষে এটা প্রমাণ করতে হবে। তার মানে আমাদের কাছে দেওয়া আছে কিন্তু n ইকুয়াল টু রুট ওভার 2n বাই y মাইনাস 1। তো চলো আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করি। আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে তুমি দেখবা আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা সেটা এখানে লিখে ফেলছি, যে n ইকুয়াল টু রুট ওভার 2n বাই y মাইনাস 1। এখন আমরা প্রথমে এই রুটটাকে সরাই ফেলবো, ঠিক আছে? এই রুটটাকে আমরা এখান থেকে, এটা কিন্তু 13 অধ্যায়ের প্রশ্ন না, এটা কিন্তু 11 অধ্যায়ের প্রশ্ন একটা, ঠিক আছে? তো যাই হোক, এই খ নাম্বারটা। সো যাই হোক, এখন আমরা এখানে রুট করলাম, ভালো কথা, রুট হইলো। এখন আমরা রুটটাকে সরাই ফেলবো। রুটটাকে সরাই আমরা কি করব? আচ্ছা, এখানে একটা কথা, তোমাকে একটা ট্রিক্স আমি বলে রাখি আমাদের কি করতে হবে। তুমি দেখো এই জায়গার মধ্যে তুমি দেখবা 1y 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 এটা আছে। এর মানে কি জানো? তোমাকে এমন একটা ভগ্নাংশ বানাইতে হবে যেটা হবে 1/y। এটা মনে রাখবো সবসময়, তাহলে দেখবে ম্যাথ করাটা সহজ হয়ে যাবে। তার মানে তোমাকে একটা ভগ্নাংশ বানাতে হবে যেটা হবে 1/y। তাহলে আমরা এখন 1/y বানাবো, ওই উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেটাকে ব্যবহার করে আমরা 1/y বানাবো। দেখো কিভাবে বানায়, উভয় পক্ষে যখন আমরা স্কয়ার করব এটা হয়ে যাবে n স্কয়ার। এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে স্কয়ার রুট কাটা যাবে, শুধু ভিতরের অংশটা থাকবে, যে ভিতরের অংশটা। এবার আমরা বলছি 1/y রাখবো, তাহলে প্রথমেই -1টাকে বাম পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। তার মানে ডান পাশে থাকবে শুধু 2n/y, যে দেখো ডান পাশে শুধু 2n/y, আর -1 বাম পাশে আসলে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। এখন এই যে এই 2n, এটা কিন্তু লবে আছে, 2n এর সাথে কিছু নেই মানে কি আছে? 1 গুণ আকারে আছে। তো দেখো লবে যেটা থাকে এটা আসলে গুণ আকারে থাকে,
এই পাশে আনলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে 2n-টাকে যদি এই পাশে আনে 2n-টা কি ভাগ হয়ে যাবে, যে দেখো 2n-টা এখানে ভাগ হয়ে গেছে। তাহলে 2n-টা যদি এই পাশে চলে আসে 2n এর জায়গায় কি থাকবে, শুধু 1 থাকবে। এই যে দেখো 2n এর জায়গায় 1 আর নিচে হচ্ছে আমাদের শুধু y থাকবে। তো আমরা যদি খেয়াল করি আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু আমরা পেয়ে গেছি, কি এই 1/y। আমি তোমাকে বলেছিলাম কি আমাদের 1/y দরকার লাগবে, 1/y কিন্তু চলে আসছে। তো 1/y যেহেতু চলে আসছে ভালো কথা। এখন আমরা কি করব, দেখো 1/y আসছে ভালো কথা, কিন্তু তুমি যদি প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের মধ্যে কিন্তু বলছে 1 + y 1 - y এগুলো আছে। তুমি জানো 1 + y 1 - y কিভাবে আসবে? এই 1/y কে যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে 1 + y 1 - y আসবে। তো চলো আমরা যোজন বিয়োজনে চলে যাই। তাহলে দেখো এই প্রশ্নটাকে যদি আমরা এখন যোজন বিয়োজন করি, তাহলে এখন দেখো যোজন বিয়োজন যদি আমরা করতে যাই, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে এই যে লবে যেটা থাকবে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো, হরে যেটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবো নিচে বিয়োগ আকারে লিখবো। বুঝতে পারছো? যোজন বিয়োজনটা আমি আবার বুঝাই। দেখো আমি 1/y, এই যে 1/y এর যোজন বিয়োজন করব, লবে কি আছে 1, তো 1 তুমি উপরেও লিখবা নিচেও লিখবা। এরপরে হরে যেটা আছে সেটাকে উপরে যোগ আকারে নিচে বিয়োগ আকারে, তাহলে এটাকে বলে যোজন বিয়োজন। তাহলে দেখো এই যে এখানে যোজন বিয়োজন হয়েছে। এখন যোজন বিয়োজন এক পাশে করলে তো হবে না, দুই পাশেই করতে হবে। তো এখন বাম পাশে এখানেও করতে হবে। তো এখানে যদি করতে যাই তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি, লবে যেটা আছে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো। এবার হরে যেটা আছে সেটা উপরে যোগ আকারে নিচে বিয়োগ আকারে, এই যে উপরে 2n-টা যোগ আকারে লিখছি, এই 2n-টা বিয়োগ আকারে লিখছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যোজন বিয়োজন আমাদের হয়ে গেছে। এখন এখানে কিন্তু একটা সূত্র পড়ে যায়। দেখো কোন সূত্রটা পড়ে যায় ভাইয়া, এটা কিন্তু একটা সূত্র। আমি যদি এটাকে একটু সাজায় লিখি, n² কে আগে লিখি প্লাস এই 2n-টাকে মাঝখানে লিখি আর লাস্টে এই 1-টাকে একদম মানে মাঝখানের 1-টাকে লাস্টে লিখি। এখন তুমি বলো আমি 2n এর সাথে যদি একটা 1 গুণ দেই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কারণ 2n এর সাথে 1 গুণ দিলে 2n-ই হবে। লাস্টের 1-কে যদি আমি 1² দিই কোনো প্রবলেম আছে? নাই, কারণ 1² মানে 1। এখন তুমি দেখো এটা a + b হোল স্কয়ারের সূত্র, a² + 2ab + b²। এটাকে আমরা কি বলবো? a + b হোল স্কয়ার। এটাকে আমরা কি বলবো? a + b হোল স্কয়ার। তার মানে আমাদের a + b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। এই জন্য এই উপরের সূত্রটাকে আমরা একসাথে এই যে দেখো পরের লাইনে লিখছি n + 1 হোল স্কয়ার। আবার নিচেরটার উপরটার মধ্যে পার্থক্য নাই, জাস্ট 2n এর আগে মাইনাস আছে এখানে, এই যে এটা মাইনাস। তাহলে a² - 2ab + b², এটাকে বলবো আমরা a - b হোল স্কয়ার। ক্লিয়ার? এটা একদমই সহজ, কঠিন কিছু নেই। এটা a + b হোল স্কয়ারের সূত্র, এটা a - b হোল স্কয়ারের সূত্র। তো সেটা আমরা পরের লাইনে লিখলাম। এখন তুমি দেখো তো এই দুইটার উপর স্কয়ার, আমি দুইটার উপর আলাদা আলাদাভাবে এখানে যেভাবে স্কয়ার আছে সেভাবে দিতে পারি। আবার যদি আমি চাই এই দুইটার উপরে আমি একসাথে একটা স্কয়ার দিতে পারি হোল ব্র্যাকেট দিয়ে। হোল ব্র্যাকেট দিয়েও কি আমরা একসাথে স্কয়ার দিতে পারি। সো পুরাটার সাথে একসাথে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলে সেটা যে কথা বোঝায়, আবার আলাদা আলাদা স্কয়ার দিলেও কিন্তু একই কথা বোঝায়। এখন স্কয়ারকে যদি আমরা ওই পাশে পাঠাই কি হয়ে যাবে? স্কয়ারকে ওই পাশে পাঠালে রুট হয়ে যাবে, এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে। তো রুট হলে কার উপর হবে? পুরোটার উপরেই তো রুট হবে। সো পুরোটার উপর রুট হওয়া মানে আলাদা আলাদা রুট দাও একই কথা। সো এখানে সেই কাজটাই করা হয়েছে। দেখো এটা মানে পুরোটার উপর স্কয়ার, সেই স্কয়ারটা ওই পাশে গিয়ে এইটার উপরেও রুট হয়েছে, এইটার উপরেও রুট হয়েছে। বুঝতে পারছো? তো রুট হয়ে গেছে দুইটার উপরে, এই আর কিছু নেই, স্কয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে গেছে, এখানে আর স্কয়ার নাই। এখন প্রশ্নের দিকে যদি তুমি তাকাও, প্রশ্নে কিন্তু শুধু এতটুক নাই, প্রশ্নের দিকে যদি তুমি তাকাও আরেকবার তাহলে তুমি এখন ক্লিয়ার হয়ে যাবে। যে দেখো প্রশ্নের মধ্যে আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রশ্নের মধ্যে আমাদের প্রমাণ করতে বলছে √1 + y প্লাস √1 - y, √1 + y মাইনাস √1 - y। তো এই জন্য আমাদের এখন এখানে যে কাজটা করতে হবে আবার যোজন বিয়োজন। এই টাইপের ম্যাথে দুইবার যোজন বিয়োজন করা লাগে, শেষ। এখন তুমি আবার যোজন বিয়োজন করলে অ্যান্সারটা চলে আসবে তোমার। এখন আমরা আবার যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার নিয়ম কি বলছি, লবে যেটা থাকবে সেটা এই উপরেও হবে নিচেও হবে, আর হরের যে মানটা থাকবে তা যোগ আকারে, যে যোগ আকারে উপরে লিখবো আর বিয়োগ আকারে নিচে লিখবে। এই হরের মানটা উপরে প্লাস দিয়ে লিখবো আর নিচে মাইনাস দিয়ে লিখবো। তাহলে ডান পাশের যোজন বিয়োজন শেষ। এবার বাম পাশে যোজন বিয়োজন করতে হবে। বাম পাশে যোজন বিয়োজন কিভাবে করব? এই যে লবে যে মানটা আছে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো, আর হরের মানটা উপরে যোগ আকারে লিখবে। এই যে n - 1 এটা উপরে যোগ আকারে লিখলাম, এই যে দেখছো প্লাস n - 1 যোগ আকারে লিখলাম। আবার নিচে বিয়োগ আকারে লিখবো, বিয়োগ আকারে লিখতে গেলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এই n - 1 কি বিয়োগ আকারে লিখবো মানে এই প্লাস n টা হয়ে যাবে মাইনাস n, মাইনাস 1 টা হয়ে যাবে প্লাস 1। কেন? কারণ আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই জন্য প্লাস n হয়ে যাবে মাইনাস n আর মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1।
তাহলে আমাদের দ্বিতীয়বার যোজন বিয়োজন শেষ, আমাদের ম্যাথও কিন্তু সমাধান হয়ে গেছে। এই যে দেখো এই +1 -1 কাটা যায়, n আর n যোগ করলে হবে 2n, এই প্লাস n মাইনাস n কাটা যায়, 1 আর 1 যোগ করলে হবে 2, আর এখানে 2 2 কাটা যায়, তাহলে কি থাকলো শুধু n, ডান পাশে যা আছে তাই থাকবে। এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে, আমাদের ম্যাথটা কিন্তু হয়ে গেল, দেখানো হলো। গ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এটা আমাদের সমান্তর ধারার একটা প্রশ্ন। এখানে একটা ধারা দেওয়া আছে, যে যদি তুমি খেয়াল করে এই যে একটা ধারা দেওয়া আছে, বলা দেওয়া আছে এটা সমান্তর ধারা। আমি বলতেছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয় করো। মানে এই ধারার n সংখ্যক পদের সমষ্টি 714, মানে কত সংখ্যক পদের, 10 সংখ্যক 20 সংখ্যক এটা বলে নাই, বলছে n সংখ্যক পদের সমষ্টি 714। এবার n এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো এখন আমরা যদি উত্তরটা দেখি, উত্তরের দিকে খেয়াল করলে এই যে দেখো আমাদের এখানে প্রথমে এই যে ধারাটার, তোমাকে একটা ধারা দেওয়া থাকলে তোমার প্রথম ফরজ কাজ যেটা, সেটা হচ্ছে এটার প্রথম পদ আর সাধারণ অন্তর, এই দুটো জিনিস তুমি আগে বের করে নেবা। তো এই জন্য আমরা এখানে প্রথমে যে দেখো প্রথম পদ হচ্ছে মানে এইটা, এটাকে a দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদ a সমান 4, এবং সাধারণ অন্তর মানে কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে দিলে 3 হয়, তার মানে সাধারণ অন্তরটা হচ্ছে d। এখন যেহেতু আমাদের বলছে n সংখ্যক পদের সমষ্টি 714, আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র আশা করি সবার মনে আছে, সেটা আমরা আগে লিখে ফেলি। যে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a + n - 1 × d। এটা হচ্ছে কি n সংখ্যক পদের সমষ্টির সূত্র। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে যে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 714, তাহলে সূত্র হচ্ছে এটা n সংখ্যক পদের সমষ্টির সূত্র, আর প্রশ্নে বলছে এই সমষ্টি মানে হচ্ছে 714, তার মানে এটা সমান আমরা 714 বলতে পারি। এই জন্য আমরা বলবো যে প্রশ্ন মতে এই যে n সংখ্যক পদের সমষ্টির সূত্র এটা সমান হচ্ছে 714। আমরা এটা লিখে ফেললাম প্রথমে। এবার আমরা এখানে মান বসাবো। কার মান বসাবো? এই সূত্রের মধ্যে এই যে a এর মান আমরা জানি 4, এই যে a বরাবর আমরা 4 বসাই দিলাম। d এর মান জানি আমরা 3, এই যে d বরাবর 3 বসাই দিলাম। এবার যদি আমরা ক্যালকুলেট করি, দেখো ক্যালকুলেট করলে এখানে আমাদের কি হবে, n/2 এর জায়গায় n/2, আর এখানে 4 দুগুণে কত হয়ে যাবে, 4 দুগুণে 8, আর এই 3 এই দুইটার সাথে গুণ দিতে হবে। 3 কে n এর সাথে গুণ দিলে 3n, 3 কে -1 এর সাথে গুণ দিলে -3, ওই পাশে 714 এর জায়গায় 714। এবার দেখো এই 2 কিন্তু ভাগ আকারে আছে, এই 2 কে ওই পাশে পাঠালে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, গুণ হয়ে গেল। তাহলে এই পাশে আর 2 থাকলো না, এই পাশে এই যে দেখো n থাকলো, আর এই যে এই 3n থাকলো, আর 8 থেকে 3 বিয়োগ করলে এই 5 থাকলো। এবার আমরা এই n এর সাথে এটাকে গুণ করি। n এর সাথে 3n গুণ করলে কি হবে, 3n²। n এর সাথে 5 গুণ করলে কি হবে, 5n। আর 714 এর সাথে 2 গুণ করলে 1428। ওকে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 1428 কে বাম পাশে নিয়ে আসবো। 1428 কে বাম পাশে নিয়ে আসলে -1428 হয়ে যাবে। এবার আমরা এটাকে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে, মিডল টার্ম করার নিয়ম আশা করি তোমরা সবাই জানো। এই 1428 এর সাথে এই 3n² গুণ করবা। গুণ করলে যত হয় সেই সংখ্যাটাকে এমন দুই ভাগে ভাগ করতে হবে যে দুইটা সংখ্যাকে গুণ করলে ওইটার সমষ্টি, ওইটার মান আসে, এবং যোগ বিয়োগ করলে মাঝখানের 5n হয়। আশা করি বুঝতে। আমি তোমাকে একটু বলে দিই তারপরে। যেমন এই 3n² এর সাথে -1428 যদি আমি গুণ করি, যে দেখো 1428 গুণ 3 মানে হচ্ছে 4284, 4284 n²। মাইনাস হবে, যেহেতু এটা মাইনাসের, এটা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে -1484 n² হয় এই দুইটাকে গুণ করলে। এখন তোমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যাকে গুণ করলে এই 4284 n² হবে, এবং যোগ বিয়োগ করলে এই 5n হবে। সেটা কি? সেটা হচ্ছে এই -63n আর +68n। দেখো -63 আর +68 যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 4284। তার মানে ঠিক আছে। আর এটা প্লাসের, এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, -4284 n² আসছে। হ্যাঁ আসছে। কিভাবে? এখানেও n আছে, এখানেও n আছে, গুণ করলে n²ই হচ্ছে। তার মানে এই দুইটাকে গুণ করলে এটা হচ্ছে। আবার তুমি 68n থেকে 63n যদি বিয়োগ করো তাহলে +5n হয়, এটাও ঠিক আছে। তার মানে এটা হচ্ছে মিডল টার্ম আর কি। এবার আমরা কমন নিব। তো কমন নিলে প্রথম দুইটা থেকে আমরা একটা 3n কমন নিতে পারি। 3n কমন নিলে 3n² থেকে 3n কমন গেলে n থাকে শুধু। আর 63n থেকে যদি 3n কমন নেই তাহলে তো n কাটাকাটি চলে যাবে, 63 থেকে 3 কমন গেলে শুধু 21 থাকে। এই জায়গা থেকে আমরা কমন নিব 68 কে কমন নিব। 68n থেকে 68 কমন গেলে n থাকে। 1428 থেকে 68 কমন গেলে 21 থাকে। কিভাবে? তুমি 1428 কে 68 দিয়ে ভাগ করো, দেখবে 21 হয়, সেই জন্য 21 থাকে, ইকুয়াল 0। এখন ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো আমরা কমন নিব। যে n - 21 দুই জায়গায় আছে, যে n - 21 লিখলাম, তাহলে বাকি থাকলো 3n + 68। এই যে 3n + 68 এখানে লিখলাম। এখন আমরা লিখবো হয় এটা সমান 0, না হয় এটা সমান 0।
তো প্রথমে আমরা লিখলাম যে হয় এইটা সমান হচ্ছে 0, তাহলে n সমান কত হবে -21, ওই পাশে গেলে +21 হয়ে যাবে, n এর মান 21 হয়। আবার বাকিটা সমান যদি আমরা 0 লিখি 3n + 68, এই 3n + 68 +68 ওই পাশে গেলে -68 হয়ে যায়, 3 এখানে গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এখন যদি ভাগ হয়ে যায়, দেখো এটা একে তো ঋণাত্মক আবার দশমিক, দেখো পদের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। আমি যদি বলি একটা ধারার মধ্যে কয়টা পদ আছে, তুমি সর্বোচ্চ বলতে পারো যে, সর্বনিম্ন বলতে পারো যে একটা, তুমি কখনো বলতে পারো না -একটা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি বলি তোমার ক্লাসে স্টুডেন্টের সংখ্যা কত, তুমি বলতে পারো সর্বনিম্ন যেটা বলবা যে 0 বলতে পারো, তুমি বলতে পারবা যে আমার ক্লাসে -1 স্টুডেন্ট আছে, -1 বলতে পারবো, মানে এটা কখনো ঋণাত্মক হয় না। তেমনি পদের সংখ্যা একটা ধারা কেমনে হয়, এই যেমন 3 যোগ 2 যোগ 1, এটা একটা ধারা, এখানে কয়টা পদ আছে, একটা দুইটা তিনটা পদ আছে, ধনাত্মক। মাইনাসের মান কখনো বলতে পারবা না। যেমন আমি যদি আরেকটা ধারা লিখি, মাইনাস দিয়ে লিখি, মনে করে লিখলাম -5 -3 -1, এখনো যদি তোমাকে বলি এখানে কয়টা পদ আছে, তিনটা পদ, তুমি কিন্তু বলতে পারবা না -3টা পদ, কারণ এটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ, তাহলে টোটাল কয়টা হলো, তিনটা। তার মানে পদের সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না, তার মানে এটা যেহেতু মাইনাসে আসছে আমরা এটা নিতে পারবো না। n যেহেতু পদের সংখ্যা, প্রশ্নে কি বলছিল, n সংখ্যক পদের সমষ্টি, মানে n হচ্ছে পদের সংখ্যা, তো পদের সংখ্যা মাইনাস হতে পারে না, তাই n এর মানটা আমরা মাইনাস নিব না না না। তাহলে n এর মান কোনটা হবে, এই যে যেটা প্লাসে আসছে 21, তার মানে আমরা বলবো নির্ণয় n এর মান 21। তো আমাদের প্রশ্নে যেটা বলছে সেটা কিন্তু আমরা ফাইনালি নির্ণয় করে ফেললাম। এই যে দেখো প্রশ্নে বলছে এত হলে n এর মান নির্ণয় করা, n এর মান আমাদের নির্ণয় হয়ে গেল, আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। পরবর্তী আরেকটা প্রশ্ন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানেই শেষ করলাম আমাদের এই ক্লাসটা। আর তোমরা যারা আমাদের ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো, আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো যাচ্ছে। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের পরিচিত যারা আছে নবম দশম শ্রেণী, তাদেরকে একটু জানান দিবা, যদি তোমার মনে হয় এই বইটা নিয়ে তোমার হেল্প হয়েছে, তাহলে তাদেরকে একটু জানাবা যেন তারাও বইগুলো সংগ্রহ করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।